এটা কোন প্রক্রিয়া হবে সেটা নিয়ে তারা যাচাই বাছাই করতেছে। সেটা আইসিটি কোডের তাজুল পরিষ্কার করে বলে দিয়েছে যে এই প্রথম বিবেচনা তাদের যে যেই তদন্ত কমিটি তদন্ত রিপোর্টটা বেরিয়েছে সেই রিপোর্টটা পড়ে তারা বোঝার চেষ্টা করছে যে এটাকে একটা মানবাধিকার লঙ্ঘনের অপরাধ হিসেবে দেখবে কিনা, দেখার স্কোপ কতটা আছে যে অর্থে তদন্ত রিপোর্টটা দেওয়া হয়েছে সেইটা যাচাই বাছাইয়ের পরে তারা সিদ্ধান্ত নেবে এবং তাদের রেকমেন্ডেশন তারা সরকারকে দিবে যাতে সরকার সিদ্ধান্ত নিতে পারে যে এটা কোন কোর্টে হবে এই বিচারটা। তো আপাতত এটা এতটুকুই আছে আসলে। ফলে এর ফার্দার প্রসেস কোর্টের প্রসেসটা কিভাবে শুরু হবে সেটা তখন জানা যাবে। এর চেয়ে বেশি এখন বাজারে বা সরকারের দিক থেকে কোনো খবর নাই। কিন্তু কিন্তু অন্য খবর আছে, সেটা আপনার প্রশ্নের ভিতরে ছিল না, ফলে আমি এটা বলতে পারছি না আর কি। এ বিষয়ে আমার আরো অনেক বিষয় জানার আছে, কারণ এই যে ভারতের সম্পৃক্ততার যে একটা রিপোর্ট আমরা দেখলাম, তো এটা এক ধরনের অভিযোগ অবশ্যই নিঃসন্দেহে, কিন্তু এটা অনেক বড় বিষয় কিন্তু যে বিডিআর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে, তো এটা পাবলিকলি এখন চলে আসছে। এ বিষয়ে আসলে ভারতের প্রতিক্রিয়া কি? ভারতের কাছে বাংলাদেশ আসলে জানতে চাইবে কিনা তাদের সম্পৃক্ততা কিভাবে? এই কারণেই আমি জানতে চাই, আমি ডিটেইলে জানতে চাই বেসিক্যালি যে বিচার প্রক্রিয়া কিভাবে হবে, ভারতের প্রতিক্রিয়া কি। আপনার কাছে এরকম মানে কি মনে হয়, আপনার বিশ্লেষণ যে ভারতের এটা নিয়ে মানে প্রতিক্রিয়া কি, মানে সম্পর্কটা কোন জায়গায় যাচ্ছে বা যাবে? এখন আমার জবাবটা আমি দিব অনেকগুলো প্রসঙ্গকে আপনারা প্রসঙ্গের জবাব হিসেবে দেখবেন, আপনারা তাহলে বুঝতে পারবেন, বুঝা সহজ হবে। তাহলে এটা শুধু বিডিআর মামলার বিষয় না, আমি এখন যে কথা বলবো। আচ্ছা, আগে হেডলাইনটা বলে দিই। হেডলাইনটা হলো ইন্ডিয়া এখন যে জায়গায় চলে গেছে বাংলাদেশ প্রসঙ্গে, কিন্তু সরকার প্রসঙ্গে, সেটা হলো 8ই আগস্ট 2024 ইউনূস সাহেব যখন শপথ নিয়েছিলেন, সরকার গঠন করে ফেলেছিলেন, তার 1 মাসের মধ্যে ইন্ডিয়ান যে রিয়াকশন ছিল, মনে করে দেখেন, শুরু হয়েছিল ইসকন দিয়ে, শাহবাগের মিছিল দিয়ে, তারপরে ইসকন দিয়ে যা কিছু হয়েছে, চিন্ময়ের পর্যন্ত, ওই ইয়েকে পিপিকে খুন করে দেওয়া পর্যন্ত, এবং বাংলাদেশে হিন্দু মারা হয়ে যাচ্ছে, একেবারে সংখ্যালঘু সব শেষ করে দিল, জঙ্গিবাদ হচ্ছে, এই যে অভিযোগটা ছিল, এই অভিযোগটা জায়গায়, মানে এক কথায় বলতে গেলে ইন্ডিয়া এখন আগস্ট সেপ্টেম্বর মাসে 2024 আগস্ট সেপ্টেম্বর মাসে ফেরত দিচ্ছে, অর্থাৎ সে এই পরিমাণে অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি ইউনুস হয়ে গেছে। কবে থেকে কিভাবে জানলাম আমি? ভিত্তি কি? একটা তো ভিত্তি হলো, আপনারা দেখেছিলেন যে 17 তারিখে হাসিনা রায় হয়েছে ফাঁসির, 18 তারিখে আমাদের খলিল সাহেব উড়ে গেছিলেন যেচে অজিত দোভালের সাথে দেখা করবেন বলে। প্রকাশ্য যেসব কারণ দেখেছিলেন তার সবাই বুঝতে পারছিল যে এটা কোনো কারণ না। আসলে উনি বলেছেন উড়িয়াটা কি, ভারত মহাসাগর একটা কনক্লেভ, ইন্ডিয়ানরা কবে কি বানাই দিচ্ছে, কেউ কিন্তু যায় গেছে ওখানে বলে আমার জানা নাই। বাংলাদেশে এর আগে কখনো এখানে পার্টিসিপেট করে নাই। সেই অনুষ্ঠান ছিল 20 তারিখে, তাও ছিল হাফ বেলার অনুষ্ঠান। সেটা অনুষ্ঠান শুরু হয়েছে 10টায়, দুপুর 1টায় শেষ, খাওয়া দাওয়া করে ভাত খাইয়া সবাই যার মতো প্যালেনে বসছে। অথচ এই 20 তারিখের অনুষ্ঠানের জন্য সে 18 তারিখ 18 তারিখে গিয়ে হাজির হয়ে গেছে। ওটা ছিল ইম্পর্টেন্ট, ওটা ছিল একটা তোয়াজি দেখা করা, হিসাবে দেখি তোয়াজ করা, কিছু একটা চেয়ে দেখা করা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো বিডিআর ঘটনা নিয়ে এবার ইন্ডিয়ানদের রিয়াকশন কি। আর সর্বশেষ আজকে একটা ঘটনা বলে দিই, আজকে কোন একটা বর্ডারে বিডিআর বাংলাদেশের দিকে মেরে লাশটাও নিয়ে গেছে, ইভেন পতাকা বৈঠক হওয়ার পরও সে লাশ ফেরত দেয় না। ফলে বুঝতে পারতেছেন হাটলাইনটা কিরকম। এবার আসল কথাটা বলি, আপনারা যত জলদি পারেন টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টটা পড়েন। টাইমস অফ ইন্ডিয়া গত সপ্তাহ 10 দিন ধরে কন্টিনিউয়াস একটা রিপোর্ট ছেড়ে যাচ্ছে, এক ধরনের রিপোর্ট, 4-5টা রিপোর্ট ছাপা গেছে অলরেডি, আজকে দিচ্ছে ফাইনালটা। সার কথা হলো যে বাংলাদেশ একেবারে জঙ্গিতে ভরে গেছে, এটা হচ্ছে রিপোর্টের সার কথা। এবং এই পুরো ঘটনার জন্য দায়ী হলো জামাত ইসলাম। একদম পুরো হাসিনা আমলের যে টোন, হাসিনা আমলের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় তারা চলে গেছে।
পুরানো রিপোর্ট গুলো, ওটার ভিতরে দেখবেন একটা যে ইয়ে আছে, একটা নোট দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে দেখবেন যে একসঙ্গে 4টা নিউজ পাবেন। এই সবগুলো রিপোর্টের সার কথা হচ্ছে এই যে বাংলাদেশ জঙ্গিতে বেড়ে গেছে। অর্থাৎ আগে যে ইউনূস সাহেবের সাথে কোনো একটা কথা বলা, একটা আপোষজানি বা সম্ভাবনা দেখা যাচ্ছিল, ইউনূস সাহেবের খুব আবদারের সাথে লোক পাঠাইছিল, কিছু বোধহয় আবদার জানায় আর কি, এই সবগুলো ব্যর্থ গেছে। এই রিপোর্টটা তাই মিন করে। আরো যেটা মিন করে সেটা খুব সাংঘাতিক। ভিতরের খবর আমি যতটুকু জানি, ওখানে ইউনূস সাহেব যা চাইতেই পাঠান না কেন, সে চাওয়া পাওয়া তো দূরে থাক, ইন্ডিয়ানদের দিক থেকে যে পাল্টা আইএসআই তৎপরতা বেড়ে গেছে বলে যে অভিযোগ নামার একটা 12-13 পৃষ্ঠার দই খুলসাবাদ ধরে দিয়েছিল বলে বাজারে খবর চলে আসছে, কথা সত্য, কিন্তু খবর আরো ভয়ানক জায়গায় চলে গেছে। এই ঘটনার ভিতরে ঢুকে গেছে এবার আমেরিকা। আমেরিকা প্রচন্ড খেপা ইউনুসের উপরে, যে তুমি লোক পাঠায় ওখানে ইন্ডিয়ার কাছে কি বলে আইছো, কি বলে আইছো। ইন্ডিয়ার এই সম্মেলন যেটার জন্য ডাকছিল, যেটা সাইনবোর্ডটা হলো যে আমি ওই সম্মেলনের জন্য খলিল ডাকছি, ওই সম্মেলনটা ছিল ভারত মহাসাগরের জন্য আমেরিকা না আসে, এই উপলক্ষে এই জোটটা বানাইছিল 5 দেশে, যেগুলো তার কাছে মনে হয় খুব কাছের, তার পকেটের লোক, পকেটের দেশ। হাসিনা না বলে এটা হয়েছিল এই জোটটা। তো ফলে সেই জোটে গিয়া ইয়ে যা যা বলছে তাতে গেছে আমেরিকা চিত্তে গিয়া তুমি কি বলেছো এটা ব্যাখ্যা দাও। এইটা নিয়ে চলতেছিল 3-4 দিন ধরে, এটা ব্যাখ্যা এবং নেগোসিয়েশন। ভাই আমি তো বলি, ভাই মাপছে মাপছে, আচ্ছা কি করতে হবে বলেন এখন। আচ্ছা ঠিক আছে, আমি আমেরিকা যে রেখা দিয়ে আইতেছি, না তুমি খলিল আমেরিকা যাইবা না, তুমি বড় জোর কাতারে যাইবা। আপনারা জানেন কাতার হলো আমেরিকানদের, আমাদের এলাকায় এশিয়াতে সবচেয়ে বড় সেনা গাড়িটা ওখানে, ওখান থেকে বোমা প্লেন গুলা উড়ে গিয়ে আফগানিস্তানে বোমা মারছে। আর ওটা সুবিধা হলো ওটা এমন একটা কনক্লেভ, এমন একটা গেট টোপের ভিতরে সবকিছু ঘাটি টাটি সব তার ভিতরে। আর মেন গেট দিয়ে একবার যদি ভিতরে ঢুকে কেউ, এরপরে ঢুকে কার সাথে কে আলাপ করতেছে, কে কে ঢুকছে বিপদের ভিতরে, এইটা সাংবাদিকদের কোনো দেশি বিদেশি কোনো সাংবাদিক খবরই জানবে না। এটা এমন একটা জায়গার সুবিধা আছে। এনিওয়ে সেখানে গেছিলেন খলিল সাহেব। আসলে খলিল সাহেব গেছিলেন যে ভাই আমি টুকু, হ্যাঁ আমি ইন্ডিয়াকে যা বলছি ওটা ফিরাই আর একটা বক্তব্য দিয়ে দিব, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আমেরিকা ভাই যা। এই জন্য উনি গেছিলেন। তো ইন্ডিয়া দেখতেছে অজিত দোভাল দেখছে ঠেকছিস তুই, আমি যাবো কেন, আমি অজিত দোভাল যাবো না, আমি এবার নিচে জুনিয়র দুটা সিভিল অফিসারকে পাঠাচ্ছি, তাদের কাছে গিয়ে এই ভবিষ্য বদলে নতুন স্টেটমেন্ট দিয়ে আসছে, এবং সেটা দিতে হয়েছে তাকে সিএ মানে আমেরিকানদের প্রতিনিধির উপস্থিতিতে, টু কনভিন্স যে আমি কিন্তু অ্যান্টি আমেরিকান কিছু বলি না। ওকে, এইটা এই পর্যন্ত ছিল। এর পরের দিনে বাংলাদেশে আমরা দেখেছিলাম যে আমাদের তৈরি সাহেব খুব গরমে বলছে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা, না না পাকিস্তানকে তো টাকা রাখছিল বাংলাদেশের জন্য না ঢুকতে, এই বলে দেখবেন একটা তৈরি সাহেবের পরের দিনের বক্তব্য আছে। তার মানে পরের দিন থেকে ইউনূস সাহেব বুঝে গেছিল যে আমেরিকা ইন্ডিয়ার সাথে তার কোনো সম্পর্ক হচ্ছে না, বেটার হলো আট লাইনে থাকা, যে লাইনে ছিলাম ওটা লাইনে বেটার, আমার কোনো কাজ হইতেছে না। আর ইতিমধ্যে এইবার বিডিআর এর মামলাটা বেরিয়ে আসলো, তাহলে পুরাটা দাঁড়ালো কি ইন্ডিয়া চরমতম এগেনস্টে চলে গেল ইউনূস সাহেবের। এবং এইটাকে আমি মিন করছি একেবারে ওই যে ইসকন পাঠানোর সময়কার আগস্ট সেপ্টেম্বরের সময় যেভাবে তারা অ্যান্টি বাংলাদেশি হয়ে গেছেন, একদম সে জায়গায় চলে গেছে। এমনকি ডাকসুর ইলেকশনের ভিতর দিয়েও সে জামাত ইসলামকে জঙ্গিবাদ ছড়াইতেছে বলে অভিযোগ করছে ওই আর্টিকেলের মধ্যে। আর্টিকেলটা লিখছে দীপাঞ্জন রায়চৌধুরী এখন লোক, এই লোকটাই হলো সবসময় রয় ব্রিফিং এর রিপোর্টটা ভদ্র ভাষায় পত্রিকায় লেখে। সেম এই সে আছে টাইমস অফ ইন্ডিয়া, একই ধরনের আর আটটা লোক আছে হিন্দুস্তান টাইমসে, এরা সবাই রয়ের রিপোর্টটা, রয়ের কথাগুলা ভাষ্যগুলা তাদের রিপোর্ট বলেছে, তাদের কোন সোর্স কিছু ব্যাখ্যা করার চেষ্টা করে, কারণ তারা এটার মধ্যে তাও কিছু বলে না। এই হচ্ছে সার কথা, বাকিটা আপনারা দেখে নিতে পারেন।
হুম, হুম। বাংলাদেশের যারা ভিউ করে আছে তারা দু একটা পত্রিকা যদি ওই ৪-৫টা রিপোর্ট যদি কোনো একটা অনুবাদ করে ছেপে দেয় কালকে, আমি অবাক হবো না। ছেপে দিলে ভিউ পাওয়া যাবে বলে আমার কাছে ধারণা, বাট ওটা কিন্তু মুখ্য জিনিস বলে আমি মনে করি। বাংলাদেশের প্রতি ইন্ডিয়ান অ্যাটিটিউড কোন দিকে চলে গেল তার বোঝার মার্কিং পয়েন্ট হচ্ছে এটা। সাথে খালি একটা কথা বলে শেষ করে দেব। এর মানে হয়ে গেল একদিন ধরে একবার তারেকের হাত ধরে ইন্ডিয়া, একবার ছেড়ে দেয়, অগ্নিহোত্রী পক্ষে আসে না, রাগ করে, "এই তোমাকে যেভাবে বলছি সেভাবে করো না, ঘনিষ্ঠ হওয়া যাবে না, তুই কথা শোনো না।" এইসব জিনিসগুলো এখন আমি মনে করি যে আবার ঘনিষ্ঠ হবে এখন তারেকের, এটা এলাইনে চলে যাচ্ছে, এবং আরো ঝেড়ে তারেক আবার অ্যান্টি জামাত হবে। এগুলো হচ্ছে হুম, হুম। সেই system। এগুলো আপনি আগামী দিনে মিলাবেন। শেষ। এইটা জি ধন্যবাদ। যত যেভাবে ব্যাখ্যা দিলেন, এটা কি কোনোভাবে এই বিডিআর হত্যার তদন্তের রিপোর্টের কারণে এসছে, নাকি এই যে খলিল সাহেবের যে যাওয়া ৪-৫টা কারণ অনেকগুলো বলেছে, সবগুলো মিলাই এটা হয়েছে। হুম। আর গত বছর আগস্টের কথা বলছেন, বা আগস্ট সেপ্টেম্বরের সময়, মানে ইন বিটুইন টাইম ইউনূসের সাথে ইন্ডিয়া কোনো না কোনো ভাবে হয়তো ভালো সম্পর্ক বা এক ধরনের ইভেন দিলেও হয়েছে আমি জানি। ইভেন এটা আন্ডারহ্যান্ড ডিল। এখন বলার সময় হয়নি, সময় হলে বলবো। আচ্ছা। কিন্তু এখন এখনকার বিবেচনায় আপনি বলছেন যে এখন ইউনূসকেই ছেড়ে দিয়ে আবার এখন বিএনপি এটা সেই জায়গায় চলে গেল আগস্ট সেপ্টেম্বরে যে জায়গায় ছিল। হুম, ইউনূসের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সম্পর্ক আগস্ট সেপ্টেম্বরে যেমন ছিল ২৪ মানে সালে, অস্বীকার করা বা এটা তাদের যে সাথে কোনো আমার কাজ করবে না। এনিমি, এটাকে মাইরে ধরে উঠাইতে হবে, হুম, হুম, এর হুম। সাথে কোনো ডিল সম্ভব না, এর জি। কাছ থেকে কিছু পাওয়া সম্ভব না। ইভেন এটা একটা ইম্প্যাক্ট করবে। এই যে আমি আগে বলেছিলাম যে হাসিনাকে রেখে বাকিদেরকে হয়তো ছেড়ে দিতে পারে, এই ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটা এখন আবার ঢিলা হয়ে যাবে। তাদেরকে বাংলাদেশের কাছে একটা হ্যান্ডওভার করার বিষয়টা অন্তত ইউনূস গভর্নমেন্ট হাতে দিবে না। পরবর্তীকাল যদি নির্বাচিত গভর্নমেন্টের সময় প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট হয় তখন হয়তো দেখবে। আচ্ছা, কামালকে যে ফেরত দেওয়ার বিষয়ে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বা ধারণা করা হচ্ছিল, সেটা হয়তো দিবে না। শুধু কামাল না, ওবায়দুল কাদের সহ এই যত আওয়ামী লীগের বড় বড় নেতারা গেছে ওখানে, হুম, হুম। তাদেরকে বের করে তাহলে দিয়ে হাসিনারটা রেখে দিবে। এই যে আমি বলেছিলাম, ধারণাটা দিয়েছিলাম, হুম, হুম। কাদেরিয়া বাহিনীর মতন করে একটা জি, কাজ হবে বলে আমি অনুমান দিয়েছিলাম। এটা আমার মনে হয় না, এখন উল্টা হুম, হয়ে গেল। জি। এখন ইন্ডিয়ার অবস্থা যদি বাংলাদেশ সরকার বুঝে থাকে, ইউনূস গভর্নমেন্ট যদি বুঝে ফেলে যে তাদের না, এটা বুঝাবুঝির জায়গায় না। এটা ইউনূস সাহেব যে বুঝে গেছে, তার প্রমাণ হলো তৈয়ব সাহেবের লাস্ট পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলা, এবং বলা হয় যে ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিত, এভাবে হুম, হেডলাইনটা হুম। এভাবে লেখা আছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে হাসিনা পাকিস্তানকে এভাবে ঠেকায় রাখছে। এই হচ্ছে headline।